সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি জানি আমার নিউ ইয়র্কে অনেক ঠান্ডা পড়েছে। আশা করি সবাই আপনারা ওয়ার্ম আছেন এবং সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছেন। শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আর ভিউজের আজকের যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে আপনি ইমিগ্রেশন আদালতে গেলে আপনার কি করণীয়, কি করতে হবে সেই বিষয়ে আমরা আলাপ করব। আমাদের বিজ্ঞ অ্যাটর্নি রাঞ্জা বোস আছেন আমাদের সাথে। আপনাকে স্বাগতম। দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের জন্য রইল শুভেচ্ছা। অবশ্যই আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান 646-307-9828 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক স্ট্রিমিং চলছে। অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকে যারা দর্শকরা আছেন তারা অবশ্যই আপনারা বক্তব্য রাখবেন, প্রশ্ন রাখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা পরবর্তীতে আমাদের সোশ্যাল মিডিয়া দ্যাট ইজ ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যখন আপনারা জয়েন করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা খুবই প্রয়োজনীয়। আপনাদের যে মন্তব্য এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেরি করব না, আমাদের মেইন যে পর্ব সে চলে যাচ্ছি ইমিগ্রেশন আদালতে। কি করণীয় আসলে আমাদের? আর আরেকটা কথা দর্শক বলে রাখি, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি শপথ গ্রহণ করেছেন, বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন উনি, বিভিন্ন প্রায় অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার উনি ইস্যু করেছেন, সাইন করেছেন। তার মধ্যে কিছু আছে স্পর্শকাতর, যেগুলো অভিবাসন নীতির উপরে, ইমিগ্রেশনের উপরে, সেগুলো নিয়েও আমরা চেষ্টা করবো আলাপ করার জন্য। আপনারা যদি রাস্তায় কখনো যারা আনডকুমেন্টেড আছেন বা যাদের কেস পেন্ডিং আছে তাদের কি করণীয় সেই বিষয়ে আমরা আলাপ করব অ্যাটর্নি রাঞ্জার সাথে। রাঞ্জা, আপনি তো আজকে বেশ কম্পোজ মনে হচ্ছে। আপনি আমাকে বলেছেন যে জামান ভাই আমি আলাপ করবো এইসব বিষয় নিয়ে। এবং আসলে এই যে একটা খুবই স্পর্শকাতর বিষয়, অনেকে ভীতি অবস্থা আছে। আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা কি করব। আমাদেরকে যে রাস্তায় প্রশ্ন করে, আইএস হোক যেই হোক, তো রেড হয়তো চালু হয়ে গেছে, আমরা জানি না, কিছু কিছু আমাদের কাছে আসতেছে, বাট ইট ইজ নট অথেন্টিকেটেড ইয়েট। বাট আমরা কিছু খবর পাচ্ছি যে এরকম বিভিন্ন জায়গায় অন দ্য স্ট্রিট বা দোকানে এরকম যাচ্ছে। তো এদের কি করণীয়? কোর্টে যদি এদেরকে নিয়ে যায় তো হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স, মানে কি করতে হবে তাদের? হ্যাঁ, তো আপনি তো ঠিক বললেন, রাস্তার ওপর ওঠাচ্ছে। ইনফ্যাক্ট যা আমি শুনছি, দ্য প্রেসিডেন্ট একটা দিয়েছে, মানে ফার্স্টে যখন বাইডেন ছিল তখন আইস এজেন্টসরা কিন্তু চার্চে যেতে পারতো না। ওরা বাইডেন বলে রেখেছিল কি চার্চ বা স্কুলের ওপর এরকম ওদের উঠিও না, এটা সেন্সিটিভ এরিয়া। ট্রাম্প এখন বলছে যেখানে চাও, যেখানে খুশি, পুরো মানে পুরো ফ্রি রেন দিয়ে দিয়েছে, যেখান থেকে ওঠানোর ওদের দরকার ওঠাও। তো ফার্স্টলি এইটা আপনি ঠিক বলছেন, অনেক লোকেদের ইস্যু, কেননা মানুষ স্কুল যাবে না, মানুষ কাজ করবেন, মানুষ চার্চ বা মস্ক যাবে না ওদের। তো এরকম জায়গায় যখন আপনার যদি ডেঞ্জার আছে ওঠানোর, আর আপনাকে উঠিয়ে দেয়, অলওয়েজ রিমেম্বার সবার একটা রাইট আছে অ্যাটর্নি হওয়ার, অ্যাটর্নি মানে রাখার। আপনাকে যদি কেউ এজেন্ট জিজ্ঞেস করেছে, আপনি বলতে পারেন কি আমি লয়ার ছাড়া কিছু কথা বলবো না। এটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট। আর আপনাকে যদি ডিটেন করে দেয়, কোর্টে কিন্তু ফেলতে পারে ডিটেন করার সাথে বা ডিটেন করা ছাড়া। ডিটেন যদি না করে দেন আপনি নর্মালি যেরকম এখন অবধি করছিলেন, মাস্টার হিয়ারিং, ইন্ডিভিজুয়াল হিয়ারিং, আপনি অ্যাটেন্ড করুন। কিন্তু আপনাকে যদি ডিটেন করে দেয়, মানে লকআপে রেখে দিল আর তারপর কোর্টে ফেললো, আপনার আরো ফ্রাস্ট্রেটিং হয়ে যাবে ব্যাপারটা। কেননা আপনি ডিটেনশনে থাকবে, আপনাকে কেস লড়তে হবে, আপনার অ্যাটর্নির সাথে আপনি এত ভালো করে কথা বলতে পারবেন না। ওই কেসে আমি হাইলি সাজেস্ট করব আপনি একটা কন্ট্যাক্ট রাখুন। আপনি যদি ডিটেন্ড হয়েছেন, আপনার কাজিন বা আপনার কেউ একটা বন্ধু যে আপনি জানে ফ্রি থাকবেন, যে আপনি জানে লয়ারের সাথে কথা বলতে পারবেন, অলওয়েজ আপনি ওরকম একটা মানুষকে রাখুন বাইরে, আপনি যদি ডিটেইন হয়ে যান। ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা, যে কথাগুলো আপনি বললেন। আজকে আমার মনে হয় দিস ইজ দ্য সেকেন্ড অর থার্ড ডে বিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ 20 তারিখে উনি শপথ গ্রহণ করেছেন। তো আজকে অথবা সেকেন্ড অথবা থার্ড ডে ওনার জন্য। আমাদের যে দর্শকরা যারা যেখান থেকে দেখছেন, বা এই যে যারা অবৈধ যারা আছেন, আনডকুমেন্টেড আমি বলবো, আর যারা কেস ফাইল করেছেন, যাদের ফাইল অলরেডি, যাদের ওয়ার্ক অথরাইজেশন আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে ফর এক্সাম্পল,
যারা ট্যাক্স ফাইলিং করছে, তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, তাদের বেলায় কি হবে? তারা হ্যাঁ, তো যদি অলরেডি কেউ কোর্টে আছে, আপনার প্রসেস চলছে, তাহলে আপনার চিন্তা করার দরকার নেই। কেননা আপনার কেস যখন অবধি ডিসাইড হবে না, তখন অবধি আপনাকে কেউ ডিপোর্ট করতে পারে না। আচ্ছা, এখানে ডিপোর্টের কথা থেকে আমি আরেকটা যেটা ইম্পর্টেন্ট, তারা যদি নিয়ে যায় তাকে, ফর এক্সাম্পল তাকে তারা ধরে নিয়ে চলে গেল, ইন দ্যাট কেস তার কি করণীয়? ওই মুহূর্তে তাকে রেজিস্ট করার জন্য বা সে কি করতে পারে? তার লয়ারের সঙ্গে যোগাযোগ করবে? কার সঙ্গে যোগাযোগ করতে হবে? তো আপনি যদি অলরেডি কোর্টে আছে, তাকে ধরে যদি উঠিয়ে নিয়ে যায়, ফার্স্ট অফ অল ওরা উঠিয়ে তবে নিয়ে যাবে। আপনি ধরো কোর্টে আছেন, হ্যাঁ, ওরা উঠিয়ে নিয়ে যাবে যদি আপনার ক্রিমিনাল কিছু একটা ইস্যু হলো। তো ধরো আপনার কাছে স্ট্যাটাস নেই, আপনি কিছু একটা মানে ক্রাইম করলেন, আপনাকে পুলিশ স্টেশন থেকেই ওরা উঠাতে পারবে, ডিপোর্ট করতে পারবে না, দে ক্যান্ট সেন্ড ইউ ব্যাক, বাট দে ক্যান ডেফিনেটলি ডিটেইন ইউ আপনি যদি একটা ক্রাইম করে থাকুন। তো ওই কেসে আপনি যদি ক্রাইম করেছেন, ইউ ফাইন্ড ইউর সেলফ ইন ডিটেনশন, আপনাকে একটা আপনি বন্ড রিকোয়েস্ট বলে, পয়সা দিয়ে, আপনার যেরকম নর্মাল প্রিজনের বন্ড হয়, জি, এটা সেম টাইপ। আপনি লয়ারের সাথে ডিসকাস করুন, বা আপনার যে বাইরে মানুষ আছে তার সাথে কথা বলে করে ডিসকাস করুন কি আপনার একটা বন্ড রিকোয়েস্ট দিতে পারেন না কিনা। আর এবং একটা রুল আছে কি বন্ড রিকোয়েস্ট যখন পায় জাজরা, ওদের তাড়াতাড়ি করে দিতে হয় আর কি, ওই বন্ডটাকে অ্যাড্রেস করতে হয়। তো হ্যাঁ, প্যারোল বা বন্ড রিকোয়েস্ট আপনি করতে পারেন। জি, দর্শক আপনারা বুঝতে পারছেন উনি যে কথাগুলো বলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা অ্যাটর্নি রাঞ্জা আপনার কাছে, সেটা হচ্ছে যে যাদের বললাম যে তাদের কেস পেন্ডিং, দে আর অলরেডি অন দ্য মোশন, এবং তাদের সিকিউরিটি আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, ওয়ার্ক পারমিট আছে, সব কিছু আছে, সেই ক্ষেত্রে কি তারা অন দ্য স্পট বা কাজের জায়গা থেকে থাকে তাদেরকে সে ক্যাপটিভে নিতে পারে? আনলেস এন্ড আনটিল হি ডাজন্ট হ্যাভ এনি, যদি তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড না থাকে, বাট ইফ তারা যদি শো করে যে আমার আইডিয়া আছে, এটা আছে, আমি কাজ করার পারমিশন আছে, আমার ওয়ার্ক পজিশন আছে, সেই ক্ষেত্রে তো তারা সমস্যা হওয়ার কথা না। 99% সমস্যা হওয়ার কথা না। উই নো তাদের গ্রিন কার্ড নাই হয়তো বা, না, বাট ওরা কোর্টে আছে, ওদের কেস চলছে, তাহলে 99% কোনো আপনার কোনো ওয়ারি করার দরকার নেই। দ্যাট 1% বিকজ অফ হাউ আনপ্রেডিক্টেবল থিংস আর। আমি কেন এই কথাগুলো বলছি, কারণ এরা সবাই খুব অসহায়, এবং তারা বিভিন্ন পর্যায়ে থেকে আমাদের কাছে ফোন আসছে। তো তাদের জন্য একটা মানে স্বস্তির বাণী যদি আমরা দিতে পারতাম, যে যাদের কেস পেন্ডিং, যাদের কেস চলছে, তাদের বেলায় কি এটা কোনো সমস্যা হবে? যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল কিছু না থাকে, 99%। আর আমাদের সেম ইস্যুস আসছে। আমরা গেহি এন্ড অ্যাসোসিয়েটস, আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা এখন স্টিল ইন রিমুভাল প্রসিডিংস, ওদের স্ট্যাটাস নেই। আমাদের কাছে আমাদের ক্লায়েন্টসরা মানে ভয় পেয়ে ফোন করছে সারাক্ষণ। তো আমরা ওই সব ইস্যুসকে অ্যাড্রেস করছি। বাট আপনার যদি অলরেডি কেস আছে কোর্টে, আপনাকে ওরা আর ক্রিমিনাল, আপনি নর্মাল লাইফ লিড করছেন, আপনার ক্রিমিনাল রেকর্ড নেই, 99% ইউ উইল নট বি পিকড আপ। 1% আমি অলওয়েজ চান্স রাখি, ভীষণ আনপ্রেডিক্টেবল অ্যাডমিনিস্ট্রেশন, তো ওই জন্য। বাট ইফ ইউ আর অলরেডি ইন প্রসিডিং আর আপনি যদি ক্রাইম করছেন না, আপনি চিন্তায় থাকতে পারেন। জি, ধন্যবাদ। গেহি এন্ড অ্যাসোসিয়েট যারা লয়াররা আছেন, যারা অ্যাটর্নিরা আছেন, তারা খুবই দক্ষ। আপনারা তাদের শরণামত হতেন, আপনার পছন্দের কারো কাছে যেতে পারেন। এই জন্য একজন ফেসবুকে কোশ্চেন করেছেন, অনেকে আছে নিউ ইয়র্কে অ্যাড্রেস ইউজ করছেন কিন্তু কাজ করছেন অন্য স্টেটে, এই অবস্থায় যদি আইএস রেড করে তাদের কি কোনো সমস্যা হবে? আপনাকে আপনি বুঝতে পেরেছেন না? আমার অ্যাড্রেস নিউ ইয়র্কের, আমি এখানে নিউ ইয়র্কের বাসিন্দা দেখাচ্ছি কাগজে ডকুমেন্টেশনে, বাট আমি কাজ করছি মনে করেন যে আমি কানেকটিকাটে, বা কাজ করছি আমি ম্যাসাচুসেটসে। তো ওই ক্ষেত্রে কি যদি কোনো সময় কোনো গড ফরবিডস এই ধরনের কোনো কিছুর সম্মুখীন হতে হয়, তাহলে কি কোনো প্রবলেম হবে? কেস বাই কেস বেসিস হবে এটা। ধরো আপনি নিউ ইয়র্কে, আপনি শুধু কানেকটিকাটে 2 দিন কাজ করছেন সপ্তাহে, আর আপনি নিউ ইয়র্কে রেস্ট অফ দ্য 5 days নিউ ইয়র্কে থাকছেন, আর আপনাকে আইস রেড করলো যেই দিন আপনি কানেকটিকাটে আছেন, সেরকম কোনো ইস্যু হওয়া উচিত না। বিকজ ইউ ক্যান সাফিসিয়েন্টলি শো কি আমি নিউ ইয়র্কে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট থাকি। সিমিলারলি আপনি যদি 3 দিন কাজ করছেন কানেকটিকাটে, বা আপনার একটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে, আপনার ফ্যামিলি নিউ ইয়র্কে থাকে,
কোনো ইস্যু হওয়া উচিত না। বাট যদি দেখে কি আপনার কোনো একটা রিলেটিভ নিউ ইয়র্কে থাকে আর আপনি পার্মানেন্টলি কানেক্টিকাটে থাকে বাট নিউ ইয়র্কের অ্যাড্রেস ইউজ করছেন, দেন ইউ ক্যান বি অ্যাকিউজড অফ লাইং, মানে কোর্টকে মিথ্যে কথা বলা। তো অ্যাগেন এটা কেস বাই কেস বেসিস, এটা কেস বাই কেস বেসিস। ধন্যবাদ একে রুবেল, আশা করি আপনার উত্তর পেয়েছেন আপনি। দর্শক, আর আমরা যেটা আরও যে কতগুলো এক্সিকিউটিভ অর্ডার আমাদের সঙ্গে দর্শকও যুক্ত আছেন, আমরা নিচ্ছি দর্শকদেরকে। অ্যাটর্নি রাঞ্জা, আজকের বিষয়টা বেশ, আমি প্রথমেই বলেছি, একটু স্পর্শকাতর, তাই না? কারণ আমাদের যারা অভিবাসীরা আছেন এখানে, যারা এখানে আনডকুমেন্টেড আছেন, আমি, আপনি, আমরা সবাই একসময় আনডকুমেন্টেড ছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ডকুমেন্টেড হয়ে গিয়েছি বা রেজিস্টার হয়েছে, থ্যাংক গড। কিন্তু কথা হচ্ছে যারা এই বর্তমান পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের এই কার্যকরী অর্ডার বা এক্সিকিউটিভ অর্ডারের কারণে যে সাফারিংসটা তাদের আসছে, সেই ক্ষেত্রে তাদেরকে যে আমরা আস্থার মান দিতে পারি যে যাদের ডকুমেন্ট আছে, মানে দ্যাট মিনস ওয়ার্ক অথরাইজেশন আছে, তাদের সোশ্যাল সিকিউরিটি আছে, তারা কাজ করতে পারছে, সেই ক্ষেত্রে তাদেরকে তো সঙ্গে সঙ্গে কোর্টে নিয়ে যাওয়ার কোনো কি স্কোপ আছে, আনলেস তারা যদি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড না থাকে? হ্যাঁ, স্কোপ ডেফিনেটলি আছে। আমি বলবো না কি একদম স্কোপ নেই, আপনি চিন্তা করুন না, রিল্যাক্স করুন, ওইটা বলবো না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো না কি আপনি 100% একটা, মানে ইউএসএ তে কতগুলো মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে, আমি বলছি না কি একটা মানে মিলিয়ন্স লোককে ডিপোর্ট করবে বা উঠিয়ে নেবে। ট্রুথ ইজ কোনো গ্যারান্টি নেই কিছু। আচ্ছা আচ্ছা, কিসের কি হবে, কেননা within 3 days the president has released so many executive orders. ইয়া, দ্যাট ইজ 3 দিনের মধ্যে, এখন নেক্সট 3 দিনের মধ্যে কি হবে কোনো কিছু ঠিকানা নেই। বাট আমি শুনেছি যে এটার এগেইনস্টে আবার লসুটও হয়েছে, ফাইল হয়েছে, হ্যাঁ, same day. অনেকগুলো স্টেটে এটা হয়েছে। 18 states up till now are going, মানে suing the federal government for the executive orders, especially যে birthright citizenship যে ওয়াপস নিয়ে নিচ্ছে, নট ওয়াপস নিয়ে নিচ্ছে, মানে একদম ইনভ্যালিডেট করে দিচ্ছে। ওইটা অ্যাকচুয়ালি মেইন কন্টেনশন আমি যা দেখছি। আচ্ছা, হ্যাঁ, লোকেরা বলছে ইটস কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল। আমরা অ্যাকচুয়ালি এই শোতে মানে কথা বলেছি ওটার ব্যাপারে। হ্যাঁ, তো বিকজ লোকেরা ভাবে ইট ইজ কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, অনেক গভর্নমেন্ট ও স্টেটও সু করেছে। জি জি, ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। দর্শক, আজকে বিষয়টা বেশি আমরা বারবার বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদেরকে দূর দূরান্ত থেকে দেখছেন, বিভিন্ন স্টেট থেকে দেখছেন, নিউ ইয়র্ক থেকে দেখছেন, আপনারা যারা এই বিষয়ে সংযুক্ত আছেন, তারা অবশ্যই কেয়ারফুলি জিনিসগুলো শুনবেন। অ্যাটর্নি রাঞ্জা একজন এক্সপিরিয়েন্স লয়ার এবং উনি এইটা নিয়ে ডিল করেন, যেহেতু উনি জানেন সব কিছু আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবেন, আর আপনাদের প্রশ্নগুলো ওইভাবে করবেন, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। দর্শক কে আছেন আমাদের সঙ্গে সংযুক্ত টেলিফোনে, নাম বলে প্রশ্ন করুন। জি, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। সালেহা বলছি জামাইকা থেকে। জি, আমার ভাগ্নি 21 সালে ওর বাবার মাধ্যমে আমেরিকা আসছে। বাবা গ্রিন হোল্ডার ছিল। কত সালে? 21 সালে? 2 মাস, 21 সালে জি, লাস্টে, 21 লাস্টে, অক্টোবর নভেম্বরে। জি, আসার পরে ওর 2 মাস পরে বিয়ে হয়েছে। জি, মানে ছেলেটা বাংলাদেশে থাকতে পছন্দ ছিল ফ্যামিলির। হাজবেন্ড H1B থেকে গ্রিন কার্ড হোল্ডার। জি, তো 2 মাস পরে বিয়ে হয়েছে। বিয়ের পরে 22 সালে জানুয়ারিতে কাগজপত্র জমা দিয়েছে। জি, জামাই, ওর হাজবেন্ড হলো গ্রিন কার্ড হোল্ডার। জি, 22 সালে জানুয়ারিতে জমা দিয়েছে, আর অ্যাপ্রুভ হয়েছে 23 সালে মে মাসে। জি, তো এখনো মেয়েটা বা ভাগ্নিটা এখনো গ্রিন কার্ড পায়নি, প্রসেসিং এ আছে বলতে। জি, তো কয় মাস লাগতে পারে? ও, বা কি 18 মাস তো হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়েছে, সাবমিট করতে তো 2 বছরের উপরে। জি। এখন কয় মাস লাগতে পারে? ওকে, আমি আপনাকে বলি। হ্যাঁ, রাঞ্জা, ওনার মেয়ের জন্য ওনার মেয়ের হাজবেন্ড H1B তে মেয়ে না, ভাগ্নি। সরি, ভাগ্নির জন্য অ্যাপ্লাই করেছে। ওর হাজবেন্ড H1B তে ছিল, স্যার গ্রিন কার্ড হোল্ডার, অ্যাপ্লাই করেছে। 22 সালে হয়েছে, 23 সালে তার অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন কেমন সময় লাগবে? আর হাজবেন্ডের গ্রিন কার্ড আসছে? হাজবেন্ডের গ্রিন কার্ড আছে। ও, এটা কোনো ঠিক ঠিকানা নেই। আপনি google.com-এ গিয়ে আপনি যদি ভিসা বুলেটিন টাইপ করুন,
ভিসা বুলেটিনে আপনার দুটো ক্যাটাগরি আছে, ফ্যামিলি বেসড ক্যাটাগরি আর এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরি। তাদের অ্যাপ্রুভাল আসছে 2023 হ্যাঁ, কিন্তু অ্যাপ্রুভাল থাকলেও আপনার প্রায়োরিটি ডেটটা কারেন্ট হতে হবে। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তো আপনার যখন অবধি প্রায়োরিটি ডেট কারেন্ট, ভিসা বুলেটিনে প্রায়োরিটি ডেট কারেন্ট হবে না, সি হবে না, জি। তখন অবধি আপনাকে ওয়েট করতে হবে। তো আপনি গুগলে গিয়ে ভিসা বুলেটিনে গিয়ে ফেব্রুয়ারি 2025 ক্লিক করুন, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশনে গিয়ে আপনার ক্লাসটা দেখুন, EB1, EB2, EB3 বা EB4 যাই হোক, আর আপনি দেখুন কি ডেট, তার মানে যেই ডেটটা ওখানে থাকবে সেই ডেটের অ্যাপ্লিকেশন গুলো ওরা প্রসেস করছে এখনো। তো আপা আপনাকে এটা ফলো আপ করতে হবে তাদের সঙ্গে, ইভেন প্রয়োজনে যদি মনে করে তারা ফোনও করতে পারে, বাট এটা অনেক সময় লাগে, আমি জানি অনেক সময় ওয়েট করতে হয়। আপনারা আপনাদের কেস নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারেন এটা, আর ধৈর্য রাখতে হবে। বাট এটা অল ইন রুটিন প্রসেস, যেহেতু অ্যাপ্রুভাল হয়েছে, এটাতে কোনো সমস্যা হওয়ার কথা সমস্যা হওয়ার কথা না, বাট প্লিজ এক্সপেক্ট ডিলেস, স্পেশালি এখন একটু সময় লাগবে, এটি আর কি আপনার জন্য। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ভাই, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম। জি জি, TVN24 কে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ। জি, আমার ছোট ছোট কয়েকটি কোয়েশ্চেন আছে। ভাই আপনার নামটা বলেন, আপনার নামটা কি বললেন? জি, আমার নাম আছার বলতেছি, নিউ ইয়র্ক থেকে। আচ্ছা আচ্ছা, জি বলুন। জি জি, আমার কোয়েশ্চেন, আমি রিসেন্টলি অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ করেছি, তো আমার ডকুমেন্ট গুলা পেপার ফাইলিং করা হয়েছে, জি। পেপার ফাইলিং। জি। তো আমার কতদিন লাগতে পারে আমার অ্যাপ্রুভ লেটারটা আসতে? আমার সেকেন্ড কোয়েশ্চেন হলো, I-94 কি আমার জন্য কি অ্যাপ্লাই করা জরুরি? I-94 যদি জরুরি হয় তাইলে ওইটার কারণ কি, মানে ওইটা দিয়ে কি হবে? আর থার্ড কোয়েশ্চেন হলো, গ্রিন কার্ডের জন্য কোনো প্রিমিয়ার প্রসেস আসতেছে কিনা সামনে, নিউ প্রসেস আসতেছে কিনা? এই তিনটাই কোয়েশ্চেন। থ্যাংক ইউ। অ্যাটর্নি রাঞ্জা, আপনি question- ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ওনার অ্যাপ্রুভাল হয়েছে, উনি ডকুমেন্ট সব সাবমিট করেছেন, কতদিন সময় লাগবে? 2 নম্বর হচ্ছে ওনার I-94 এর জন্য কিছু করতে হবে কিনা? আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, না, একটু সুযোগ দিন। হ্যালো। জি জি বলেন। জি, আমি অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ করেছি হ্যাঁ, রিসেন্টলি। আমরা বুঝতে পেরেছি অ্যাসাইনমেন্ট কথাই জি, বলবো। জি, জি। আমি ফার্স্ট জি, আনসার এইটাই। করি। জি। আপনার হি হ্যাজ সাবমিট হিজ ডকুমেন্ট। আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার হিয়ারিং হয়েছে বা ইন্টারভিউ? জি 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 জি, অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে। জি, হিয়ারিং অ্যাপ্রুভ হয়ে গেছে। ইউজুয়ালি 1-2 সপ্তাহের মধ্যে অর্ডার চলে আসে, অ্যাপ্রুভাল অর্ডার। ওকে, এটা লয়ারের অফিসে আসবে, অ্যাটর্নির অফিসে। হ্যাঁ জি হ্যাঁ জি 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 জি। জি, থ্যাংক ইউ। একটু সেকেন্ড কোয়েশ্চেন গুলো আনসার দিলে ভালো হয়। I-94 এর ব্যাপারে স্যার, I-94 অ্যাকচুয়ালি কিছু অ্যাপ্লাই করার না। I-94 হচ্ছে সিম্পলি আপনার এন্ট্রি রেকর্ড ইউএসএ তে। তো যেই ভিসা নিয়ে আসে, মানে বর্ডার ওয়াক করে না, যেই অ্যাকচুয়ালি ভিসা নিয়ে আসে, এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আসলো বা ড্রাইভ করে আসলো একটা পোর্ট অফ এন্ট্রি থেকে, তার একটা I-94 রেকর্ড হয় কি কোন কোন দিনে কোন কোন এন্ট্রি করেছে। সেটাকে শুধু I-94 বলে। ওটার জন্য অ্যাপ্লিকেশন কিছু এমনি করতে হয় না, আপনি অ্যাকচুয়ালি USCIS ওয়েবসাইটে গিয়ে আপনার I-94টা ডাউনলোড করতে পারেন পাসপোর্ট নাম্বার। আর 3 নম্বরটা হচ্ছে উনি জানতে চাচ্ছেন যে ওনার গ্রিন কার্ডের ব্যাপারে কোনো প্রিমিয়াম এক্সপিডিটেড কোনো সার্ভিস কিছু উনি করতে পারবে কিনা? হ্যাঁ, 485 ফর্মের একটা প্রিমিয়াম প্রসেসিং আছে। জি। আমি তো পার্সোনালি ওটা ইউজ করিনি, কিন্তু আমি শুনেছি এত চিপ না, আপনি দেখে নেবেন একবার। এমনিতেই 485টা আই থিংক 1440। জি। তো তারপর প্রিমিয়াম প্রসেসিংটা আরো টাকা লাগবে, একটু মানে একটু এক্সপেন্সিভ হয়ে যেতে পারে, Expensive ব্যাপার। বাট আপনার দেয়ার ইজ এন অপশন আছে, আপনি প্রিমিয়াম প্রসেসিং যেতে পারেন। 485 অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। কিন্তু ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কোথেকে করছেন? আমার নাম সালাম, আমি টেক্সাস থেকে বলছি। একটু জোরে কথা বলুন ভাইয়া, একটু আমার নাম সালাম, আমি টেক্সাস থেকে বলছি। জি জি ভাইয়া বলেন। তো আমি অ্যাটর্নি সাহেবের একটু প্রশ্ন করতে চাই। জি। গত মাসে আমার ফাইনাল ইন্ডিভিজুয়াল হিয়ারিং ছিল, তো আমি অলরেডি অ্যাটেন্ড হয়েছিলাম। তো আমি সাপোর্টিং ডকুমেন্ট যেটা বাংলাদেশ থেকে কিছু নিয়ে এসেছিলাম, তো এগুলো আমি 3 মাস আগে আমার অ্যাটর্নিকে জমা দিয়েছিলাম। তো উনি সাবমিট করতে একটু লেট করছে, তো সেই কারণে জজ একটু রাগা গেছে এবং উনার উপরে এটার উপরে প্রায় 1.5 ঘন্টা ওকে জেরা করছে। তো আমার অ্যাটর্নি সরি বলছে এবং সেই কারণে আমার সাপোর্টিং ডকুমেন্ট অ্যালাউড করেনি। অ্যালাউড না কারণে
আমাকে শুধু ওটার উপরেই হিয়ারিং করতে বলছে। তো আমি হিয়ারিং করছি, সময় সীমিতর কারণে হয়তো হিয়ারিং সম্পন্ন হয়নি। তো উনি আমাকে আর একটা হিয়ারিং ডেট দিয়েছে 1 মাস পরে। তো আমি অ্যাটর্নি সাহেবের কাছে জানতে চাচ্ছি যে ম্যাম, আমার সাপোর্টিং ডকুমেন্ট কি তারা দেখতে পারে? আবার যে 1 মাস পরে আমাকে হিয়ারিং ডেট দিছে, সেই ডেটে কি কোনো ভালো কিছু আশা করা যাচ্ছে? আমি তো খুব ভয় পাচ্ছি, প্লিজ একটু জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, ফার্স্ট অফ অল তো ওনার বাবার জন্য বাবার ইন্ডিভিজুয়াল কেসের ছিল, হ্যাঁ, তো individual. হিয়ারিং হয়েছে, হিয়ারিংয়ে তার অ্যাটর্নি অফিস থেকে এটা ডিলে করেছে, সাবমিট করতে ডিলে করেছে, তার জন্য সিএস তার মানে ওখানে জাজ তাকে অনেকক্ষণ তাকে কোয়েশ্চেন করেছেন, এবং তারপর তার হিয়ারিংয়ের ওইটা সব কিছু তারা শুনেছে। কিন্তু ব্যাপার হচ্ছে তার ওইটা অ্যাকসেপ্ট করেনি, মানে এটাকে করেনি, তাকে আবার আরেকটা ডেট দিয়েছে নতুন। তো ওই ডেটে যখন যাবে উনি বলতেছে যে তাকে এই ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্টগুলো কি তারা দেখতে পাবে, না তাকে আবার নিয়ে যেতে হবে, মানে তার পজিটিভিটি কতটুকু, মানে কতটুকু আশা করা যায় এই ব্যাপারে। ওকে স্যার, আপনার কি ট্রায়ালটা হয়ে গেছে? হয়ে গেছে। কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে ফেলেছে ওনাকে? ও, আপনার অলরেডি যদি ট্রায়াল হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি জাজের উপর ডিপেন্ড করে, আপনাকে অর্ডারটা দেখতে হবে। জি, হ্যাঁ, যদি জাজ অ্যাকসেপ্ট করে আপনাকে মানে এক্সট্রা ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন, কিন্তু আপনাকে যদি জাজ বলেছে কি এটাই লাস্ট, আপনি হয়তো করতে পারবেন না। আপনি আপনার লয়ারের সাথে কথা বলুন এক্স্যাক্টলি কি যে বলেছে। ডকুমেন্টগুলো উনি সাপোর্টিং হিসেবে দিয়েছিলেন ওইগুলো কি উনি নিয়ে যাওয়া ঠিক হবে? আপনি ডেফিনেটলি নিয়ে যান সবকিছু লাগতেও নেক্সট পারে। হিয়ারিং এ, জি। আপনি ডেফিনেটলি নিয়ে যান, কিন্তু আপনাকে আপনি অ্যাডমিট করতে পারবেন না কিনা সেটা আপনাকে আপনার লয়ারের সাথে কথা বলা উচিত। জি জি জি, ধন্যবাদ ভাইয়া। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম জামান ভাই। জি, ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন ভাই? জি জি ভাইয়া। আমার একটু প্রশ্ন ছিল, আমরা খুব চিন্তার ভিতরে আছি। জি, তো আমাদের অ্যাসালাম কেস পেন্ডিং আছে, স্টিল পেন্ডিং আছে। তো আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, ওর 8 বছর হয়েছে। হ্যাঁ, ওর জি। পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, একটা পাসপোর্ট পেয়েছি, আমার এক্সপায়ার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি আমার ওই মেয়ের সিটিজেনশিপ নিয়ে কি কোনো বার্থরাইট সিটিজেন যেটা বলতেছে যে ক্যান্সেল হয়ে যাবে, তো এই ব্যাপারে কি আমাদের কোনো মানে দুশ্চিন্তার কারণ আছে নাকি ওটা ঠিক থাকবে? হ্যাঁ ঠিক বুঝতে আর পারছি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা যে অ্যাসাইলামে আছি, আমাদের কোনো কেসটা এখনো পেন্ডিং আছে, তো আমাদের সোশ্যাল সিকিউরিটি ওয়ার্ক অথরিটি এগুলো আছে, তো আমাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা একটু বলতেন, আমরা খুব দুশ্চিন্তার ভিতরে আছি ভাই। আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ফার্স্ট আপনার কোয়েশ্চেন তা আনসার, আপনার মেয়ে হচ্ছে 8 বছর, জি, জি। born in the US citizen. It will not affect her most likely. আর মানে এই এক্সিকিউটিভ অর্ডারটা রেট্রোঅ্যাক্টিভলি অ্যাপ্লাই করবে না, তার মানে আজকে 30 দিন পরে, 30 দিন দিয়েছে, আজকে 30 দিন পরেই অ্যাক্টিভ হবে। তো ওইটার ভিতরে তো ওনারা পড়তেছেন না, ওটা আপনার তো অলরেডি হয়ে গেছে। আপনার তো হয়ে গেছে। কতগুলো ইউএস সিটিজেন কে ওরা ইউএস Right. সিটিজেনশিপ নিয়ে নেবে, এটা Right. কোনো এরকম এত ইজি হয় না। না এটা টেনশন করার কিছু নেই এমন হয়। না। আর দ্বিতীয়ত উনি বলছে ওনাদের গ্রিন কার্ড আছে, আর সরি ওয়ার্ক অথরাইজেশন সবকিছু আছে, যেহেতু অ্যাসাইলাম কেস করেছেন, কেস অ্যাপ্রুভ, তারা সবকিছু আছে, সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে নাকি? ইফ ইউ আর ইন কোর্ট অলরেডি, আপনার প্রসেস চলছে, 99% আপনাকে কেউ উঠাবে না। अगेन Right. 1% অলওয়েজ কিছু হয়তো তারা দেখতে পারে তার ডকুমেন্ট, এমনি দেখতে পারে হয়তো, বা তার ওয়ার্ক অথরাইজেশন বা দে নো কে Then- কোর্টে আছে কে কোর্টে নেই, Right, right, ওদের right. কাছে সব রেকর্ড জি আছে। জি 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 জি, রাইট রাইট। তো ভাইয়া টেনশনের কিছু নাই, আশা করি সব ঠিক হয়ে যাবে। আর আপনার মেয়ের ব্যাপারে টেনশনের কিছু নাই। থ্যাংক ইউ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি টুম্পা বলছি মিশিগান থেকে। জি, আমার কোশ্চেনটা হলো, আমি 1.5 বছর আগে আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করছিলাম। হুম, তো অ্যাপ্লাই করার পর ওনারা আমাদের আমার যে W2 আমার সব কাগজপত্র আমি দিচ্ছিলাম, কিন্তু আমি আমার অ্যাপ্লাইটা আমার ছেলেকে দিয়ে করাইছি। তো একজনের ইনকামটা আমি দিচ্ছিলাম। তো বাংলাদেশেও আমার একটা পেপার আমার বাবা মা রিসিভ করছে। পরে ওরা বলল যে তোমার স্পন্সরশিপ আরেকজনের লাগবে। তো আমার হাজব্যান্ডের W2 ফর্মটা যখন আমি ট্রাই করতেছি দেওয়ার জন্য, আজকে 4 মাস কোনোভাবেই আমার W2টা যাচ্ছে না।
এটা কি এবং আপনারা অনলাইনে সাবমিট করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে যাচ্ছে না, বারবার ইনভ্যালিড ইমেজ আসতেছে। জি, ওকে। তো আমি ওখানে ওদেরকে ইমেলও করছি। ইমেল করার পর আমাকে একজন অফিসার কল দিয়ে বলল অনেকেরই প্রবলেম হচ্ছে, তুমি 2-3 বার প্রতিদিন 3 বার চেষ্টা করো, 4 বার চেষ্টা করো। আমি আজকে 4 মাস ধরে শুধু চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু W2টা কোনোভাবেই যাচ্ছে না, শুধু বলতেছে ইনভ্যালিড ইমেজ। আর সাথে সাথে ওই প্রেসার ভ্যানিশ হয়ে যাচ্ছে। জি জি, আমি বুঝতে পারছি। হ্যাঁ। উনি ওনার ওই যে যেটা বললেন ওনার হ্যাঁ। বাবার জন্য করেছিলেন, তো সবকিছু হচ্ছে না, উনি ওনার সিঙ্গেল W2 দিয়েছিলেন। W2, হ্যাঁ। পরে ওরা ডকুমেন্ট চেয়েছে, আরো সাপোর্টিং চেয়েছে, তো হাজব্যান্ডের দিতে চাচ্ছে W2, বাট অনলাইনে কোনোভাবেই এটাকে ডাউনলোড করা যাচ্ছে না। রিপিটেডলি শি ইজ ট্রাইং, মানে উনি বারবার চেষ্টা করছে, হচ্ছে না। তারপরে তার সঙ্গে কথা হয়েছে এখানে অফিসারের সঙ্গে, ওরা বলেছে তুমি ডেইলি 3 বার করে, এটা অনেকেরই সমস্যা হচ্ছে, তুমি ডেইলি 3 বার করে ট্রাই করো, কিন্তু উনি পাচ্ছেন না। কি অল্টারনেটিভ কোনো কিছু আছে কিভাবে? আপনি যা অফিসারটা বলেছেন সেটা করতে থাকুন, আর আপনি যদি একটা পেপার কপি ফাইল করতে পারেন, পাঠাতে পারেন মেলে, তাহলে জাস্ট কভারিং ইয়ার বেসিস। আপনি আপা ওইভাবে চেষ্টা করুন ডাউনলোড করার জন্য উনি যেটা বলছেন। আর দ্বিতীয় কথা, আপনি একটা মেইলও পাঠিয়ে দেন, তাহলে মোটামুটি আপনার রেফারেন্স নাম্বার, ফাইল নাম্বার দিয়ে ওদেরকে মেইল করে দেন, ওটাও একটা কাজে লাগবে, 2-3 দিনে পেয়ে যাবে। বা আপনি এক্সপ্রেস মেইলও করতে পারেন যদি ইফ ইউ মনে করেন। এটা আগে করা উচিত ছিল আপনার, তাহলে এতদিনে ওনারা হয়তো বা পেয়ে যেত, তাই না? আপনি মিনওয়াইল আপনি অনলাইনেও চেষ্টা করুন, তাতে আপনার দুদিক খেলবে। দর্শক, আপনাকে ধন্যবাদ। আমাদের আজকে অনেক ট্রাফিক টেলিফোনে, আমাদের ফেসবুকে অনেক কোয়েশ্চেন পেন্ডিং। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, শুনতেছেন? জি জি, আমি নিয়াজ থেকে বলছি, হাসান। আপনাদেরকে ধন্যবাদ আজকে সুন্দর অনুষ্ঠান করে দেওয়ার জন্য। আমার কোশ্চেন হচ্ছে, আমার এন্টারিং ছিল দেশে উইদাউট ইন্সপেকশন, বাট আমার I-360 আমার বাবা কেসটা অ্যাপ্রুভ। তো যেহেতু আমার রিমুভাল অর্ডার ছিল, ওটার জন্য পিডি রিকোয়েস্ট করা হয়েছিল, এবং পিডি রিকোয়েস্ট গ্রান্টেড গত 2 সপ্তাহ আগে হয়েছে। এখন এটা জাস্ট ওই ইমিগ্রেশন কোর্টে অ্যাপ্লাই করা হয়েছে, যেটা টার্মিনেট করার জন্য 2 সপ্তাহ আগে। তো এই টার্মিনেটটা হয়তো কত সময় লাগতে পারে? আর এক্ষেত্রে আমি কি আমার কোনো সমস্যা হবে, যেহেতু আমার কেস অ্যাপ্রুভ বা টার্মিনেশনের জন্য আছে, প্লাস আমার ওয়ার্ক পারমিট আছে, আমি কি কোনো রকমের কোনো সমস্যা পড়বো? একটু যদি কাইন্ডলি জানাতেন। ওনার সমস্যা হবে বাবা কেস, it has been approved and তার ওই যে সব পিডি হয়ে গেছে, সাবমিট করে দিয়েছে, so it is waiting for this. তো আপনি একবার দেখুন কি আপনার হিয়ারিং আসছে নাকি না। আর আপনি যদি অলরেডি মোশন টু টার্মিনেট করার জন্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন, তো আপনার কোনো ইস্যু হওয়া উচিত না, স্পেশালি আপনার যদি 360টা অ্যাপ্রুভড হয়। আর তার মুভমেন্টে কোনো সমস্যা না, তার কাছে কার্ড আছে, ওয়ার্ক পারমিট আছে। হ্যাঁ, ডোমেস্টিক্যালি অফ কোর্স ইউ ক্যান মুভ, নো প্রবলেম। ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠানটি বেশ জমে উঠেছে বলতে হয়, কারণ অনেক প্রশ্ন ফেসবুকে আমি দেখতে পাচ্ছি। কারণ আজকে যে আমাদের বিষয়টি খুবই স্পর্শকাতর, আমি বলেছি যে আজকের এই ইমিগ্রেশন বিষয়ক এবং ডোনাল্ড ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার সব কিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন যে পয়েন্টগুলো যেগুলো বলছেন আমাদের মাননীয় অ্যাটর্নি, তো ওনার কথাগুলো কাজে লাগবে আপনাদের। যতটুকু এটা টিপসগুলো দিচ্ছেন এগুলো অবশ্যই আপনারা আমলে নেবেন। আমি জানি অনেক দর্শক অবশ্য টেলিফোনেও আছেন। আমি ওনাদেরকে নেওয়ার আগে আমি ফেসবুকে একটু নজর দিচ্ছি, কারণ অনেকগুলো প্রশ্ন জমে আছে। আমি একটু মিস্টার এস নিহা, উনি বলছেন, হাই ব্রাদার, আই হ্যাভ এ কোয়েশ্চেন, প্লিজ আনসার মাই questions. My sixth brother applied and January 22-24. Okay, so and I get the receipt letter already, but I can't believe it because today National Visa Center sent me an email stating that all of my case has been approved. So now what I should do? কংগ্রাচুলেশনস, ফার্স্টলি ভীষণ বড় কংগ্রাচুলেশনস। 1 ইয়ারের মধ্যে আপনার যে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা প্রসেস করেছে খুব ভালো। আপনি ভালো অফিসার পেয়েছেন। I should thank the officer concerned. এমবাসি থেকে। হ্যাঁ, তো এখন আপনাকে পাসপোর্ট পাঠাতে হবে, আপনার পাসপোর্ট স্ট্যাম্প হয়ে যাবে ভিসার সাথে, আর আপনি এন্ট্রি করতে পারেন ইউএসএ তে।
অ্যাজ আ গ্রিন কার্ড হোল্ডার। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ Congratulations. স্নেহা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব তারা তড়িৎ গতিতে ওনার কাজগুলো হ্যাঁ। হয়েছে মনে হচ্ছে। দ্যাটস ইউ আর ভেরি লাকি। আমরা জানি যে অনেক জেটলগ হয়ে যায় তারপরও। আচ্ছা, আরেকজন বলছেন এখানে মোতালেব সাহেব, আমার রিমুভেল আছে কিন্তু আমি মোশন টু রিওপেন করেছি, সেটা রিসিভ হয়ে গিয়ে পেন্ডিং আছে, আমি কতটুকু সেফ? আপনি যদি মোশন টু রিওপেন সাবমিট করে থাকেন, জি, তার মানে আপনার পেন্ডিং একটা কেস আছে, আপনার কেস স্টিল চলছে, জাজকে একটা ডিসিশন বানাতে হবে। ইউ আর রিলেটিভলি মোস্ট লাইকলি সেফ। মোর সে, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ টনি রাঞ্জা। আরেকজন লিখছেন জাহাঙ্গীর আলম সাহেব। জাহাঙ্গীর ভাই, আপনার প্রশ্ন হচ্ছে, আমি আনডকুমেন্টেড, আমার ওয়াইফ ইউএস সিটিজেন, আমি 601 অ্যাপ্লাই করেছি, এখন আমার কোনো প্রবলেম হবে কি না? প্রবলেম আছে কি? 601 এর ওয়েভারে একটা ওটা মানে অ্যাকচুয়ালি ওয়েভার। আচ্ছা। ওয়েভার মানে 601 আপনি বলছেন কি, দেখুন আমি জানি আমি করেছি, আমি বা বর্ডার স্কিপ করেছি বা অথরাইজেশনের ছাড়া কাজ করেছি, বাট প্লিজ আমায় ক্ষমা করুন, কেননা এই আমার ওয়াইফ আমার ছাড়া থাকতে পারবে না, ফর এক্সাম্পল। Right. তো এই যে প্রসেসটা, এটা প্রসেসটার জন্য এনিওয়ে বাইরে বেরোতে হয়, কান্ট্রির বাইরে বেরোতে হয়, এবং তাকে এখান থেকে অন্য কোথাও যেতে unless হবে, you have an re-entry। exception for that. আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাট অ্যাজ এ জেনারেল রুল অফ থাম কান্ট্রি থেকে বেরোতে হয় ওয়েভারটা সাইন করার জন্য। তো ওই 601 এর জন্য অলরেডি একটা রিস্কি, যদি বাইডেনও থাকতো ইটস রিস্কি, ট্রাম্প চলে এসছে, মেবি ইটস আ লিটল বিট মোর রিস্কি, কিন্তু আপনাকে আনলেস আপনি ইউ অ্যাপ্লাই কোয়ালিফাই ফর অ্যান এক্সেপশন, আপনাকে এনিওয়ে কান্ট্রির বাইরে যেতে হবে। যেতে তো হবে। হ্যাঁ, জি, অল দ্য জি, বেস্ট। জি, থ্যাংক ইউ ভাইয়া। বড়ুয়া বাপ্পা, উনি লিখছেন, ট্রাম্পের কারণে কি ইবিসির ভিসার ব্যাকলগ কমবে নাকি বাড়বে? বাড়তে পারে, কমার একটু কম চান্স আছে, আচ্ছা। বাট হু নোজ, অ্যাজ আই সেড 3 দিনে এত কিছু হয়ে গেছে, নেক্সট 3 দিনে কি হবে কে কি জানে, তো জি। হতেও পারে না হতে পারে। আয়া খান, উনি বলছেন, আমার এক ফ্রেন্ড আছে নিউ ইয়র্কে, কেস চলমান অ্যান্ড সে ডালাসে বিজনেস নিয়ে ওইখানে গাড়ি নিয়েছে, ইন্স্যুরেন্সও ক্যারি করতেছে উইথ নিউ ইয়র্ক লাইসেন্স, গাড়ি এবং ইন্স্যুরেন্স রেকর্ড কি আর ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ে কোনো সমস্যা হবে? তো আমি তো আপনার এক্স্যাক্টলি পুরো ফ্যাক্টসটা জানি না, বাট ইফ শি ইজ লিভিং ইন টেক্সাস, শি শুড, মানে ওনাকে কোর্টে বলা উচিত আমি টেক্সাসে যাচ্ছি। লাইং, আপনি আপনার লোকেশনের ব্যাপারে মিথ্যে কথা ভীষণ খারাপ জিনিস, ফোরাম শপিং। রাইট, থ্যাংক ইউ। এডি চয়ন বাংলাদেশ থেকে দেখছেন, অনেক ধন্যবাদ আপনাকে, সুদূর বাংলাদেশ থেকে আপনি আমাদেরকে দেখছেন এবং অবজার্ভ করছেন, ভেরি গুড। এর ভিতরে আরো কল আসে জমা হয়ে গেছে, কলাররা আছেন ওয়েটিংয়ে। কে আছেন সুপ্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। এমডি লোকমান হোসেন বলতেছি। জি। আমি এমডি লোকমান হোসেন বলতেছি আলবানি থেকে। জি, লোকমান ভাই বলেন। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আমি এসে আলমদারি, তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম আজকে 1 বছর আগে, 1.5 বছর আগে। তো এই গত 2023 সালে নভেম্বরে আমার ইন্টারভিউ ডেট ছিল। তো আমার ইন্টারভিউ ডেট ছিল গ্রিন কার্ডের, আমি মিসিং করছি, আমি ওই চিঠিটা পাইনি, ইন্টারভিউ ডেটের মিসিং চিঠিটা না পাওয়াতে ওরা ডিনাই করে দিচ্ছে। ডিনাই করে দেওয়াতে আমি, ওরা 30 দিন সময় দিয়েছে, তখন আমি এটা আপিল করছি। আপিল করাতে আজকে 1 বছর 1 মাস হয়ে গেছে, ওরা রিসিভ করছে, কিন্তু এরা এখন আমার কোনো ইন্টারভিউ ডেট দিতেছে না। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো, আমার ছেলে আসছে, ছেলের জন্য আমি অ্যাপ্লাই করছি গত 2 দিন আগে গ্রিন কার্ডের জন্য। 1 বছর হয়েছে আসতে দেন, 1 বছর পর ওর জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি। এখন আমি আমার নিউ ইয়র্কের যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেস আমার ওই আগের গ্রিন কার্ডে যে আমার নিজের জন্য অ্যাপ্লাই করছি ওই অ্যাড্রেস ওইখানেরই আছে, কিন্তু ছেলের জন্য এখন নতুন করে এখানের অ্যাড্রেস দিচ্ছি, কোনো সমস্যা হবে কিনা আমি একটু জানার জন্য। আলবানিতে আমি নতুন করে আসছি, তো এখন এখানে থেকে অ্যাড্রেস দিয়েছি ছেলের জন্য। এখানে কি আমার দুইটাই সমস্যা হবে কিনা আমি একটু জানতে চাইছি। জি, এখানে দুইটা পার্ট। একটা হচ্ছে উনি এসআইডি, উনি অ্যাপ্রুভ হয়েছে, উনি ইন্টারভিউ হয়েছে, সব কিছু ঠিক আছে, বাট উনি ওয়েট করছে, ওনার হিয়ারিং হয়েছে, কিন্তু উনি হিয়ারিংয়ে ওনার ওটা চিঠি পাননি। তারপরে উনি গিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু তারা চিঠি পাননি, তার ক্যান্সেল করে দিয়েছে। তারপরে তারা আবার তিনি রিঅ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, পরে তারা রিসিট লেটার দিয়েছে, কিন্তু 2023 সালের পর থেকে
তারপরেও এখন পর্যন্ত তাদেরকে আর ফার্দার কোনো কিছু বলেনি, বিকজ আর ইন বিটুইন তার ছেলে এখানে আসছেন, তো ছেলের জন্য অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের জন্য, কিন্তু উনি যে নিউ ইয়র্কে যে অ্যাপ্লাই তো করেছিলেন অ্যাপ্লিকেশন আগে ওনার জন্য, ওই অ্যাড্রেসটা এখানে, কারণ উনি এখন থাকেন আলবানিতে, হ্যাঁ। তো ছেলের জন্য উনি আলবানির অ্যাড্রেস বোধহয় ইউজ করেছেন, হ্যাঁ। তাতে কি কোনো সমস্যা হবে কিনা? আমি সাজেস্ট করবো আপনি আপনার ইউএসসিআইএস অ্যাকাউন্টে গিয়ে আপনার AR11 মানে আপনার পুরনো অ্যাপ্লিকেশনের জন্য আপনি একটা AR11 ফর্ম হয়, ওটা চেঞ্জ অফ অ্যাড্রেস ফর্ম, আপনি আপনার পুরনো অ্যাপ্লিকেশনের জন্য গিয়ে আপনি আপনার নতুন অ্যাড্রেসটা দিয়ে দিন। আর ছেলের বেলাও তাই করতে হবে? ছেলেটা ছেলের বেলা তো আপনি অলরেডি আপনার ওনার আলবানি অ্যাড্রেসটা দিয়েছে, তার কোনো প্রবলেম তাতে তো কোনো ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না। না 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 না, আচ্ছা কোনো আচ্ছা, issue আচ্ছা। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নের জন্য। কেউ আছেন কলার আমাদের? হ্যালো, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্ন করবো। জি জি, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম, আমি রিনা বলছি। আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হলো, আমার আম্মা গ্রিন কার্ড হোল্ডার, 3 বছর আগে বাংলাদেশে গিয়েছিলেন উনি, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারে নাই। ওনার সিভিয়ার ভার্টিগো, অ্যাকিউট অ্যাজমা আর আদার ফিজিক্যাল প্রবলেম আছে, কারণ ওনার বয়স 70। তো এর জন্য আর আসতে পারে না, রেস্ট্রিক্টেড চলা আসতে পারে নাই। এখন 3 বছর হয়ে গেছে, যেহেতু উনি পারমিশন নিয়ে যান নাই, গ্রিন কার্ডটা তো মনে হয় ভ্যালিড নাই, যদিও ওনার গ্রিন কার্ড এক্সপায়ার্ড হবে নভেম্বরের 25 নভেম্বরে। তো আমার প্রশ্ন হলো, কোনোভাবে কি ওনার ডক্টর মানে দিয়ে কি ওনাকে আনলে ইমিগ্রেশন তাকে আটকাবে বা কনসিডার করবে, কি অন্য কোন আছে? জি ধন্যবাদ। নভেম্বরে, আপনার কথাগুলো ভেঙে, আপু আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে, তারপর আমি বুঝতে পেরেছি আপনার কনসার্নটা কি। হার মাদার ইজ 70 years old, সি গ্রিন কার্ড হোল্ডার, তো উনি বাংলাদেশে গিয়েছিল, তো ওনার শারীরিক সমস্যার জন্য উনি সময় লেগে গেছে অনেক, এখনো তুমি প্রায় অসুস্থই বলা যায়। তা এখন যদি ওনারা নিয়ে আসে, ওনার গ্রিন কার্ড এক্সপায়ার হবে নভেম্বরে, দেরি আছে এখনো। এখন যদি মনে করেন এখানে কোনো অপশন আছে কিনা, কোনো সমস্যা হবে কিনা, আর যদি ওনারা এখন যদি উনি আসে, কিন্তু ওভারস্টে করে ফেলেছেন, উনি যাওয়ার সময় 2 years যে একটা পারমিশন লাগে না, ওটা নিয়ে যান নাই, তো উনি যদি এখন এখানে আসেন, তাতে কি ইমিগ্রেশনে কোনো সমস্যা করবে? না না, আর কোনো অপশন আছে কিনা? আর যদি এখানে আনতে হয়, আর কোনো অপশন আছে কি? আপনি ডেফিনেটলি ওনাকে দিয়ে এন্ট্রি করাতে পারেন। মোস্ট লাইকলি ওরা এন্ট্রি করতে দেবে, বাট দে মাইট পুট হার ইন কোর্ট। ইউজুয়ালি গ্রিন কার্ড হোল্ডারকে এরকম মানে এয়ারপোর্ট থেকেই ওয়াপস পাঠিয়ে দিল করে না। ইউজুয়ালি দে উইল লেট দেম এন্টার, আর ওরা যদি ট্রাই করে, ওদের যদি আপনি অবভিয়াসলি এক্সপ্লেন করতে পারেন যে আমার মা এত অসুস্থ ছিল, ডক্টরের কাছে ছিল, ডক্টরের যতগুলো রিপোর্ট আছে আপনি প্লিজ নিয়ে আসুন, কি আপনি অফিসারকে দেখাতে পারেন কি দেখো একটা ভ্যালিড রিজন আছে, আমি 3 বছর ধরে ঢুকিনি। ওরা যদি অ্যাকসেপ্ট করে ভালো করলো, যদি অ্যাকসেপ্ট না করে আপনাকে হয়তো ডিপোর্টেশন প্রসিডিং, ওনাকে হয়তো ডিপোর্টেশন প্রসিডিং এ দিয়ে আপনাকে প্রুফ করতে হবে কি ওনারা অ্যাকচুয়ালি অ্যাবান্ডন করেনি ওনার গ্রিন কার্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আমাদের কাছে আরো দর্শক আছেন, একজন দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ ইমরান খান বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি ইমরান ভাই বলেন, প্রশ্নটা বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা অ্যাসাইলামদারি, আমরা ফ্যামিলি সহ আসছি, আমাদের ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি সবই আছে। জি, বাট আমাদের যে এই কেসের যে নেক্সট স্টেপ, আমার যে এখানে একটা অ্যাপস আছে কেস ট্রেকিং, ওটাতে আমি রেগুলার চার্জ করে দেখি নেক্সট স্টেপ ইন্টারভিউ, মানে 180 দিন পরে দেখাই, বাট সেটা অনেকদিন যাবত দেখাচ্ছে, কিন্তু ইন্টারভিউর কোন ডেট আমি পাচ্ছি না। আমার লয়ারদের সাথে যোগাযোগ করলে ওনারা বলছে যে আমরা নতুন আপনাদেরকে স্কেজুল করে জানাবো। আসলে এটা কি সরাসরি ওইখান থেকে স্কেজুল করে আসবে আমার হাতে, বা আমার কাছে চিঠি আসবে, নাকি লয়ারের মাধ্যমে আমি স্কেজুল করে যাব? আমি বিষয়টা আসলে বুঝতেছি না। আমি বুঝতে পেরেছি। আপনার ডাইরেক্ট অ্যাড্রেসে আপনি প্লিজ মেক শিওর করুন আপনার প্রপার অ্যাড্রেস আছে ইউএসসিআইএস এর কাছে, আপনার কারেন্ট অ্যাড্রেস, আর যদি আছে তাহলে আপনার অ্যাড্রেসেই ইন্টারভিউ নোটিস আসবে। জি, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনার উত্তর পেয়েছেন দর্শক, আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন বিভিন্ন দূর দূরান্ত থেকে,
বিভিন্ন স্টেট থেকে ফোন করেছেন, আমরা সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যতটুকু পারি এই বিষয়ে আমরা আরও আলাপ করব পরবর্তীতে। অ্যাটর্নি রাঞ্জা আর আমরা আরও ইলাবোরেট আলাপ করার চেষ্টা করব, যেহেতু এটা সেন্সিটিভ ইস্যু। আর যাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারিনি ফেসবুকে বা টেলিফোনে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকে, আপনারা জানেন। তো আগামী পর্ব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শীত থেকে আপনারা নিজেরা স্টে ওয়ার্ম এবং ভালো থাকুন, উষ্ণ পরিবেশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।